আমরা এই ভিডিওতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর কিছু ম্যাথ প্রবলেম দেখব এই ভিডিও থেকে। আমাদের ফার্স্ট যে প্রবলেমটা দেখো, এটা বলতেছে যে 27 spherical drop of radius 0.02 meter are combined to make a large drop. Are combined to make a large drop if each drop has 45 into 10 to the power minus 8 coulomb charge and determine surface charge density of large drop. সো এখানে বলছে আমাদের একটা স্মল ড্রপ আর রেডিয়াস হচ্ছে একটা স্মল ড্রপ আর রেডিয়াস যদি স্মল আর হয় সেটা হচ্ছে 0.02 মিটার অ্যান্ড এরকম টোটাল আমার কাছে 27টা ড্রপ আছে অ্যান্ড আমি এটাকে এই সবগুলো ড্রপকে কম্বাইন করে একটা লার্জ ড্রপ ফর্ম করতে চাচ্ছি। তো লার্জ ড্রপ ফর্ম করতে চাচ্ছি। সো আমাদেরকে এখানে বলে দিছে যে এখানে বলছে যে এই লার্জ ড্রপটার সারফেস চার্জ ডেন্সিটি কত, হুইচ ইজ সিগমা ইকুয়ালস কত। আমরা সেটা বের করতে হলে এখানে এই লার্জ ড্রপটায় টোটাল কত কুলম চার্জ আছে সেটা বের করতে হবে অ্যান্ড এই লার্জ ড্রপটার সারফেস এরিয়া কত সেটা বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের টোটাল 27টা স্মল ড্রপ কম্বাইন করা হচ্ছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমরা জানি যে ভলিউম কনস্ট্যান্ট থাকে। সো আমার লার্জ ড্রপটার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয় তাহলে লার্জ ড্রপটার যে ভলিউম 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, দিস উইল বি ইকুয়াল টু দ্য কম্বাইন্ড ভলিউম অফ অল দি স্মল ড্রপস। সো এখানে আমার স্মল ড্রপ আছে এনটা আর স্মল ড্রপ এক একটা ভলিউম হচ্ছে এত। আমরা এটা স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার চ্যাপ্টার এরকম একটা জিনিস দেখে আসছিলাম অ্যান্ড এখান থেকে আমরা লিখতে পারবো আর কিউব ইজ ইকুয়াল টু এন স্মল আর কিউব অ্যান্ড দেন আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কিউবিক রুট অফ এন ইন্টু আর। সো এইভাবে আমি চাইলে লার্জ ড্রপটার রেডিয়াস বের করতে পারি। তাহলে আমাদের লার্জ ড্রপটার রেডিয়াস কত? R is equal to cubic root of 27 into small r, which is 0.02 and this is 0.06 meter 0.06 meter and এটা যদি 0.06 মিটার হয় তাহলে আমি এটার সারফেস এরিয়া বের করতে পারবো ক্যাপিটাল A, which is 4 pi capital R square and this is 4 pi 0.06 হোল স্কোয়ার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার সারফেস এরিয়া অ্যান্ড টোটাল চার্জ কত। দেখো আমার এক একটা স্মল ড্রপে যদি কিউ কুলম চার্জ থাকে আর বড়টাতে যদি ক্যাপিটাল কিউ কুলম চার্জ থাকে, উই ক্যান সে দ্যাট ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু এন টাইমস কিউ। কিউ ইকুয়ালস এন কিউ, ঠিক আছে। সো এটা জাস্ট এন টাইমস হবে। সো এখান থেকে আমরা বলতে পারি দিস উইল বি 27 টাইমস, এক একটাতে চার্জ ছিল 44 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 কুলম। সো এটা হচ্ছে আমাদের টোটাল চার্জ অ্যান্ড আমরা এখান থেকে আমাদেরকে যদি বলা হয় যে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ইকুয়ালস হোয়াট, আমরা বলবো সিগমা ইকুয়ালস হচ্ছে কিউ ওভার এ। এটাই আমাদের এখানে যা আসবে এটাই আমাদের অ্যান্সার। সো এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাথ। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড ম্যাথ। আমাদের সেকেন্ড ম্যাথে বলা হয়েছে রেডিয়া অফ টু স্ফিয়ার্স আর রেসপেক্টিভলি 0.01 and 0.02 মিটার, their charge with respectively 50 coulomb and 100 coulomb charge, compare surface charge density of two spheres. সো আমাদের এখানে এটা একটা সারফেস চার্জ ডেন্সিটি এর ম্যাথ অ্যান্ড আমরা সারফেস চার্জ ডেন্সিটি এর ফর্মুলা সিগমা ইকুয়ালস জানি, সিগমা ইজ ইকুয়াল টু কিউ ওভার এ। সো এখন এখানে আমাদেরকে যেহেতু স্ফিয়ারের কথা বলতেছে, দেখো একটা স্ফিয়ারের রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয় তাহলে তার সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার। ওকে, সো এখান থেকে এই ম্যাথটার জন্য আমরা বলতে পারি যে আমাদের এখানে চার্জ হচ্ছে কিউ আর এরিয়া হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি চিন্তা করি একটু, যে আমরা তাহলে বলতে পারি যে একটা সারফেস চার্জ ডেন্সিটি
দিস ইজ বেসিক্যালি প্রপোর্শনাল টু কিউ ওভার আর স্কোয়ার। সো এখানে যেহেতু আমার দুইটার মধ্যে কম্পেয়ার করতে বলতেছে, দুইটা স্ফিয়ারের মধ্যে, তাহলে আমরা লিখতে পারবো যে সারফেস চার্জ ডেন্সিটি অফ দ্য ফার্স্ট স্ফিয়ার ডিভাইডেড বাই সারফেস চার্জ ডেন্সিটি অফ দ্য সেকেন্ড স্ফিয়ার ইজ ইকুয়াল টু charge of the first sphere charge of the first sphere divided by radius of the first sphere square and charge of the second sphere divided by radius of the second sphere square. Okay, and then এখান থেকে আমরা লিখতে পারি q1 by q2 into r2 by r1 whole square. So এখানে আমার যেহেতু কম্পেয়ার করতে বলছে, আমার অ্যাকচুয়ালি জাস্ট এটা ক্যালকুলেট করাই ইনাফ যে একটা আরেকটা কত টাইমস। এখান থেকে দেখো আমার q1 হচ্ছে 50, q2 হচ্ছে 100 ইন্টু r2 হচ্ছে 0.02, r1 হচ্ছে 0.01 হোল স্কোয়ার, অ্যান্ড এখান থেকে আমার আসবে 1/2 অ্যান্ড 2 স্কোয়ার উইচ ইজ 2। সো এটাই আমার কম্প্যারিজন যে আমার ফার্স্ট স্ফিয়ারটার চার্জ ডেন্সিটি হচ্ছে সেকেন্ড স্ফিয়ারটার চার্জ ডেন্সিটি এর টোয়াইস। ওকে, এটা ছিল আমাদের সেকেন্ড ম্যাথ। আমাদের থার্ড ম্যাথে আচ্ছা সরি একটু মানে আমাদের থার্ড ম্যাথে দেখো, আমাদের থার্ড ম্যাথে বলা হয়েছে যে a pitch ball of mass 0.1 gram has minus 6.67 into 10 to the power minus 9 coulomb charge. Another pitch ball with charge 6.53 into 10 to the power minus 9 coulomb should be placed at what height so that the first ball will remain suspended in space? So এখানে আমার এটা হচ্ছে সাপোজ গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড, অ্যান্ড এখানে একটা পিচ বল আছে যার ম্যাস হচ্ছে 0.1 গ্রাম অ্যান্ড তার চার্জ হচ্ছে, এটা হচ্ছে আমার ফার্স্ট পিচ বল যার ম্যাস হচ্ছে 0.1 গ্রাম অ্যান্ড যাতে চার্জ আছে minus 6.67 into 10 to the minus 9 coulomb, and another pitch ball with charge 6.53 into 10 to the power minus 9 coulomb should be placed at what height so that the first ball will remain suspended in space? So এখন আমাদেরকে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের এই ফার্স্ট বলটাকে আমরা যদি সাসপেন্ডেড রাখতে চাই স্পেসে, দ্যাট মিনস লেভিটেট করাতে চাই বা ভাষায় রাখতে চাই, তাহলে আমার এই চার্জটাকে কোথায় প্লেস করতে হবে। এখন দেখো আমরা জানি যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, এখানে এটা একটা পজিটিভ চার্জ আর এটা একটা নেগেটিভ চার্জ। সো যদি আমি চাই যে পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জ, আমরা জানি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে, সো আমি যদি এই সেকেন্ড চার্জটাকে এখানে রাখি তাহলে কিন্তু এইটা আর স্পেসে ভেসে থাকবে না, তখন ও এটাকে অ্যাট্রাক্ট করে নিচে নামায় আনবে। আর আমরা যদি এটাকে লেভিটেট করাতে চাই তাহলে আমার এই চার্জটাকে উপরে প্লেস করতে হবে। উপরে যদি প্লেস করে তাহলে এটাকে অ্যাট্রাক্ট করে এই ওর ওয়েটকে ব্যালেন্স করে এখানে ভাষায় রাখতে পারবে। সো এখানে আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে আমাদেরকে এই পুরো জিনিসটা এখানে আমাদেরকে এই ফার্স্ট চার্জের উপরে সেকেন্ড চার্জটা প্লেস করতে হবে, যে সেকেন্ড চার্জ এখানে প্লেস করতেছি। অ্যান্ড এখন দেখো আমরা জানি যে এই সেকেন্ড চার্জটাকে ভাসিয়ে রাখতে হবে। সো এই সেকেন্ড চার্জটার উপর আর নিজের ওয়েট কাজ করতেছে নিচের দিকে, এটা হচ্ছে m1g, আর এই সেকেন্ড চার্জটার উপর এই দিকে কাজ করতেছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স which is Fe. ওকে, অ্যান্ড এটা যদি Fe হয় তাহলে দেখো এখানে আমরা এখান থেকে লিখতে পারি যে Fe শুড বি ইকুয়াল টু m1g, কারণ আদারওয়াইজ এই ফার্স্ট বলটা স্পেসে সাসপেন্ডেড থাকবে না। আচ্ছা, এখন এখানে Fe কি? Fe হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। এই চার্জটা যদি Q2 হয়, এই চার্জটা যদি Q1 হয়, আমরা জানি এই দুইটার মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, দ্যাটস ওয়াই তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, সেটাই হচ্ছে এই Fe। আর এই Fe এর ভ্যালু হচ্ছে 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই, এখন জিজ্ঞেস করছে এটা কত হাইটে তোমার সাসপেন্ড করতে হবে। সো আমি ধরলাম আমার এই বলটার হাইট থেকে, এই ফার্স্ট পিচ বলটার হাইট থেকে এটা এইচ হাইট উপরে আছে। সো আমি ধরলাম যে এটা
h ডিস্টেন্স আছে, সো h স্কোয়ার ইজ ইকুয়াল টু m1g। m1 কত দেখো 0.1 গ্রাম, সো এটা হচ্ছে 0.1 ইন্টু 10⁻³ ইন্টু জি হচ্ছে 9.8। অ্যান্ড আমরা এখান থেকে যদি সব ভ্যালু বসিয়ে দিই 1/4πε0 Q1 হচ্ছে, আমরা এখানে এগুলো জাস্ট তোমার ম্যাগনিটিউড নেই, কোনো সাইন বসাই না। সো দিস উইল বি 6.67 ইন্টু 10⁻৯ টাইমস 6.53 ইন্টু 10⁻৯ divided by h square will be equal to 0.1 times 10⁻³ into 9.8। and এখান থেকে তুমি এই h এর ভ্যালুটা জাস্ট ডিটারমাইন করবা। ওকে, সো এটাই ছিল আমাদের থার্ড ম্যাথ। আচ্ছা, এবার আমাদের ফোর্থ ম্যাথ। আমাদের ফোর্থ ম্যাথে বলা হয়েছে 3 point charges A, B, P are in straight line whose magnitudes are respectively this and this. For A and B determine resultant force at point P. আচ্ছা, সো আমরা একটু ড্র করি এটা, তাহলে ক্লিয়ার হবে যে এখানে আমার তিনটা পয়েন্ট চার্জ A, B, P, তিনটা পয়েন্ট চার্জ, ওর একটা স্ট্রেট লাইন আছে। আমরা বললাম এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে P, ওরা একই স্ট্রেট লাইনে আছে, সো এখন আমাদেরকে বলা হয়েছে যে ওদের চার্জের ভ্যালুগুলো দেওয়া আছে। আমরা এটা হচ্ছে QA, এটা হচ্ছে QB, এটা হচ্ছে QP। ফর A and B determine resultant force at point P. সো এখানে আমাদের A পয়েন্ট আর B পয়েন্টের জন্য P-তে, এই পয়েন্টটাতে রেজাল্টেন্ট ফোর্স কত, রেজাল্টেন্ট স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কত। সো এখানে আমার যেহেতু A আর B পয়েন্টের জন্য, B পয়েন্টের চার্জের জন্য P-তে ফোর্স বের করতে বলছে, আমরা কিন্তু এখানে P পয়েন্টের এখানে আমার P পয়েন্টের চার্জটাও কিন্তু ম্যাটার করবে। আচ্ছা, সো এখন এটা কিভাবে করব দেখো, আমরা এই A আর P এর মধ্যে কত ফোর্স কাজ করতেছে সেটা বের করব, সেটাকে আমরা বললাম FAP। আর এই B আর P এর মধ্যে কত ফোর্স কাজ করতেছে সেটাও বের করব, সেটা হচ্ছে FBP। আমরা একটু দেখি কার ডিরেকশন কোন দিকে হবে। আমার QA, এই চার্জটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, QB এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, আর QP এটা আবার একটা পজিটিভ চার্জ। সো FAP এটা একটা রিপালসিভ ফোর্স হবে, সো ইটস ডিরেকশন উইল বি ইন দিস ওয়ে। ওকে, এটা এই ডিরেকশনে কাজ করবে। আর যেহেতু QB একটা নেগেটিভ চার্জ অ্যান্ড QB একটা পজিটিভ চার্জ, তাহলে আমাদের এখানে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে উইচ উইল বি ইন দিস ডিরেকশন। সো এখানে আমার দুইটা ফোর্স কাজ করতেছে একটা পয়েন্টে। আমরা একটু দেখি, একটা ফোর্স হচ্ছে এদিকে আর আরেকটা ফোর্স হচ্ছে এদিকে, ঠিক আছে। সো দুইটা যদি কমপ্লিটলি অপোজিট ডিরেকশনে হয়, আমরা জানি তাদের রেজাল্টেন্ট নেওয়ার সময় তাদের জাস্ট ডিফারেন্স নিতে হয়, আর যেটা বড় সেদিকে হবে আমার রেজাল্টেন্টের ডিরেকশন। সো আমরা এই দুইটা ভ্যালু আগে ক্যালকুলেট করি, এই দুইটার ম্যাগনিটিউড ক্যালকুলেট করি। আমরা জানি দুইজনের ডিরেকশন অপোজিট ডিরেকশন। সো আমরা এখন FAP ক্যালকুলেট করব। FAP এটার ম্যাগনিটিউড ক্যালকুলেট করব। সো FAP এর ম্যাগনিটিউড হবে 1/4πε0 QA টাইমস QP ডিভাইডেড বাই ওদের মধ্যে ডিস্টেন্স। সো এখানে ডিস্টেন্স কত দেখো, A আর B এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 6 সেন্টিমিটার, আর P আর B এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার। সো A থেকে P এর ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার, 6 + 4 10 সেন্টিমিটার। সো এখানে আমার ডিস্টেন্সটা থাকবে, সেই ডিস্টেন্সটা থাকবে, আমরা এখানে লিখে রাখি আপাতত। সো এটা যদি ক্যালকুলেট করি, এখানে আমাদের আসবে 1/4, এটা 1/4πε0 ইজ নিয়ারলি 9 × 10⁻৯ ইন্টু QA, এটার ভ্যালু হচ্ছে 2 × 10⁻8, QP এটার ভ্যালু হচ্ছে 10⁻8, অ্যান্ড হোয়াট ইজ D, আমাদের এখানে D হচ্ছে 10 সেন্টিমিটার উইচ ইজ 0.1 মিটার। সো এটা আমরা যদি ক্যালকুলেট করি দেখো কত আসে, এখানে আসবে তোমার এখানে দেখবা আসবে 1.8 × 10⁻⁴ নিউটন ফোর্স।
ওকে, অ্যান্ড এটা কোন ডিরেকশনে, এটা হচ্ছে এই রাইট ডিরেকশন, টু দ্য রাইট। ওকে, আমাদের এটা মনে রাখতে হবে। এরপর আমরা এখানে সেকেন্ড অবজেক্ট, আমাদের সেকেন্ড যে চার্জ সেটার জন্য যদি ফোর্স ডিটারমাইন করতে যাই, তাহলে দেখো এই বি পয়েন্টের জন্য এখানে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, উইচ ইজ এফ বিপি, and its magnitude will be 1/4 pi epsilon naught absolute value of QB, absolute value of QP divided by ওদের মধ্যে ডিস্টেন্স কত, 4 সেন্টিমিটার। সো এই ডিস্টেন্সটা সাপোজ ডি, সো ডি স্কোয়ার, অ্যান্ড এখান থেকে আমি বলতে পারি 1/4 pi epsilon naught হচ্ছে নিয়ারলি 9 × 10⁻⁹, কিউবি হচ্ছে এটার ম্যাগনিটিউড হচ্ছে 5 × 10⁻⁻8, এই মাইনাসটা বাদ দিয়ে লিখতে হবে, আর কিউপি হচ্ছে 10⁻⁻8 ওভার ডি হচ্ছে 4 সেন্টিমিটার, উইচ ইজ 0.04 মিটার। সো এত স্কোয়ার, এত নিউটন, অ্যান্ড আমরা এখান থেকে এটা যদি ক্যালকুলেট করি, উই উইল গেট, এখান থেকে আমরা পাবো 2.8125 into 10⁻³ নিউটন। অ্যান্ড এই ফোর্সটা কোন ডিরেকশনে, এটা হচ্ছে টু দ্য লেফট। আচ্ছা, কে বড় আসছে এখানে, দেখো আমাদের এফ এপি যেটা, সেটা অনেক ছোট এফ বিপি এর থেকে। সো এখানে এফ বিপি is definitely greater than FAP. So resultant force on P, this will be FBP minus FAP, and the direction will be to the left. So এখানে FBP হচ্ছে এখানে FBP হচ্ছে 2.8125 into 10⁻³ minus 1.8 into 10⁻⁴ এত নিউটন, অ্যান্ড ডিরেকশন হচ্ছে লেফট ডিরেকশন। ওকে, এখান থেকে তুমি ক্যালকুলেট করে যা পাও সেটাই তোমার অ্যান্সার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পোর্শনটার অ্যান্সার। আমাদের এখানে যে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। এখন দেখো এখানে আমাদের এর পরে যা আছে, আমাদের এর পরের কোশ্চেনটা দেখো, একটু ক্লিয়ার আপ করি। আমাদের পরের কোশ্চেনটাতে কি বলেছে দেখো, at what place P should be placed for the resultant force to be 0. সো আমরা জিজ্ঞেস করছি পি পয়েন্টটাকে আমরা কোথায় প্লেস করলে রেজাল্টেন্টটা 0 হওয়ার চান্সেস আছে। সো আমরা যদি এখানে একটা পয়েন্ট নেই এ, আর এখানে একটা পয়েন্ট নেই, পয়েন্ট চার্জ আছে বি, এটা হচ্ছে এ, এটার চার্জ হচ্ছে কিউ এ, উইচ ইজ আ পজিটিভ চার্জ, আর এখানে একটা চার্জ আছে, পয়েন্ট চার্জ আছে কিউ বি, উইচ ইজ অলসো আ পজিটিভ চার্জ। সো আমাদের এই এখানে বসে, সরি কিউবি হচ্ছে একটা নেগেটিভ চার্জ, আমি একটু ভুল বলছি। সো এখানে আমরা বলছি পি পয়েন্টের যে চার্জ, সেই পয়েন্টটা কোথায় হলে এই রেজাল্টেন্টটা 0 হবে। সো আমরা যদি একটু ট্রায়াল অ্যান্ড এরর করে দেখি, আমরা যদি মাঝখানের পি পয়েন্টটা নেই, তো এখানে যদি আমি মাঝখানে একটা পয়েন্ট নেই, সেখানে কিউপি চার্জটাকে প্লেস করি, কিউপি ইজ আ পজিটিভ চার্জ, কোশ্চেনে বলা আছে। সো এখানে একটু চিন্তা করে দেখো, এ এই পয়েন্টটাকে এইদিকে রিপেল করবে, আর কিউবি এই পয়েন্টটাকে এইদিকে অ্যাট্রাক্ট করবে। সো এই দুইটা সাম হয়ে আমার রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু এদিকে হবে। সো এটা কিন্তু 0 হওয়ার কোনো চান্স নেই। বাট আমরা যদি 0 করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে দেখো, আমরা যদি এই পয়েন্টটাকে 0 করতে চাই, সো তখন আমাদের এই পয়েন্টটা হয় বাইরে এই পাশে নিতে হবে, দ্যাট মিনস আমরা এখানে নিলে এটা আর হবে না। সো আমাদের আচ্ছা একটু ধরো, আমাদেরকে এটা মানে আমাদেরকে এই যে ইয়াটা বলা আছে যে
অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে, এটা হয় এখানে থাকবে, মানে এই পাশে থাকবে, এখানে থাকতে পারে, অর এই অ্যারেঞ্জমেন্টটা এই পাশেও থাকতে পারে, মানে এই চার্জগুলো এই পয়েন্টটা এই পাশেও থাকতে পারে, একই লাইনের উপর এই পাশে। সো এখন কোথায় প্লেস করলে জিরো হবে? সো একটু চিন্তা করো যে এই চার্জটাকে আসলে কোথায় বসানো উচিত। ধরো আমরা যদি এই পাশে বসাই, মানে এর কাছে বসাই আর বি থেকে দূরে বসাই, এখন দেখো তো যে এইখানে এইটা এ পয়েন্টটা ওকে এইদিকে, সরি এ পয়েন্টটা ওকে এইদিকে রিপেল করবে আর বি পয়েন্টটা ওকে এদিকে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড এটা কি ব্যালেন্স হওয়ার চান্স আছে? আমরা একটু দেখি। এ পয়েন্টের চার্জ হচ্ছে, আমাদের এ পয়েন্টের চার্জ হচ্ছে +2 × 10⁻⁻8 কুলম, আর বি পয়েন্টের চার্জ হচ্ছে 5 × 10⁻8 কুলম। সো এ যেহেতু ছোট, এর চার্জের ভ্যালু যেহেতু বি এর চার্জের ভ্যালু থেকে ছোট, সো আমাদেরকে এই পুরো জিনিসটা যদি ব্যালেন্স করতে হয়, তাহলে মানে দুইটা ফোর্স যদি ইকুয়াল রাখতে হয়, তাহলে অবভিয়াসলি এ থেকে ডিস্টেন্সটা বি থেকে ডিস্টেন্স থেকে কম হতে হবে, এ থেকে ডিস্টেন্সটা বি থেকে ডিস্টেন্সের কম হতে হবে। কারণ আমরা জানি যে ফোর্স হচ্ছে কিউ এর প্রপোর্শনাল, বাট ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। সো এখান থেকে আমরা যদি ডিস্টেন্সটা, মানে এ এমনিতেই ছোট, আমরা যদি আবার ডিস্টেন্স বেশি নিই, তাহলে ফোর্সটা অনেক কমে যাবে। ঠিক আছে? সো আমরা যদি, যেহেতু এ ছোট, আমরা যদি এই পয়েন্টটাকে এর কাছে নিই, তখন এই চার্জটা ছোট হলেও ডিস্টেন্সটা কম হতে ফোর্সটা আবার মোটামুটি একটু বেশি হবে। আবার বি চার্জটা যেহেতু অনেক বড়, 5 × 10⁻⁸ কুলম, which is almost 5 times of A, তো ওর জন্য যেহেতু চার্জ বেশি হলে ফোর্স অনেক বেড়ে যায়, তাই আমরা ডিস্টেন্সটা আবার ওর জন্য বেশি নিব, যাতে ফোর্সটা আবার ব্যালেন্সড থাকে। সো আমরা এখান থেকে শিওর যে আমার এই আমি একটা থিওরি বলছিলাম তোমাদেরকে, যে যখন এরকমই নাল পয়েন্ট, এইটাকে বলা হয় নাল পয়েন্টের ম্যাথ। সো যখনই একটা নাল পয়েন্টের ম্যাথ দেওয়া থাকবে, আমরা যেই চার্জটা ছোট সেইটার কাছাকাছি পয়েন্টটা চুজ করব। এটা এই পি কি পজিটিভ নাকি নেগেটিভ এটার উপর ডিপেন্ড করে না। সো এখানে একটু লিখে রাখো, ইফ two charges are same, if two charges are same, the null point will be between the charges. The null point মানে হচ্ছে যেখানে একটা যে কোনো চার্জ রাখলেই সেটা জিরো হয়ে যায়। আর এখানে এটা এই পি এর চার্জের ভ্যালুর উপর ডিপেন্ড করে না, কারণ এখানে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ব্যালেন্স হয়ে যায়। একটা ইলেকট্রিক ফিল্ড ব্যালেন্স হয়ে গেলে সেখানে নিট ইলেকট্রিক ফিল্ড জিরো, আর নিট ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়া মানে এখানে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কিউইও জিরো। সো এখানে এটা ডিপেন্ড করে না তুমি এখানে পজিটিভ চার্জ রাখতেছো নাকি নেগেটিভ চার্জ রাখতেছো নাকি কত ভ্যালু রাখতেছো, ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্যাট। সো এখানে আমার নাল পয়েন্ট বের করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। সো আমরা এগুলো স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স ইউজ করে না বের করে, আমরা সিম্পলি জাস্ট আমরা এটাও ধরে নিতে পারি যে আমরা এটা কিউপি যে এখানে আছে, আমরা এটা কেয়ারই করবো। আমরা জাস্ট ধরে নিব যে আমরা পি পয়েন্ট, এমন একটা পয়েন্ট পি বের করতে হবে, এমন একটা পজিশন বের করতে হবে যেখানে নিট ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়। কারণ ইলেকট্রিক ফিল্ড জিরো হলেই আমার স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সও জিরো, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সও জিরো হয়ে যাবে। সো এই পয়েন্টটা একটু লিখে রাখো, ইফ টু চার্জেস আর সেম আর অফ সেম সাইন, if two charges are of same sign, the null point will be between them, যদি একই সাইন হয় তাহলে নাল পয়েন্টটা ভিতরে কোথাও হবে। কেন হবে চিন্তা করো। আর if two charges are of opposite signs, if two charges are of opposite signs, the null point will be near the null point will be near the charge which has a small magnitude, মানে যেই চার্জটার সাইন, আমরা সাইন দিয়ে এটাকে জাজ করবো না, আমরা দেখবো যার ভ্যালু ছোট, মানে যার
অ্যাবসলিউট ভ্যালুটা ছোট তার কাছে, উইচ হ্যাজ আ স্মল ম্যাগনিটিউড, তার কাছাকাছি হবে নাল পয়েন্ট। ঠিক আছে, সো আই হোপ এইটা তুমি বুঝছো। এখন আমি এটা ক্লিয়ার করে ফেলি একটু। সো আমরা এখান থেকে শিওর যে নাল পয়েন্টটা এর কাছাকাছি হবে। এখানে আমরা একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমরা এখান থেকে শিওর যে নাল পয়েন্ট এর কাছাকাছি হবে। আচ্ছা, এখন আমরা নাল পয়েন্টটা কোথায় হবে সেটা বের করি। সো এখানে দেখো আমার এ এর জন্য আমরা ধরলাম যে এই পি পয়েন্টটা এ থেকে এক্স ডিস্টেন্স লেফটে, আর এখানে এ আর বি এর মধ্যে অলরেডি ডিস্টেন্স হচ্ছে 6 সেন্টিমিটার, এটা আগেও ছিল 6 সেন্টিমিটার। সো বি থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে 6 প্লাস এক্স সেন্টিমিটার, 6 প্লাস এক্স সেন্টিমিটার। সো এ পয়েন্টের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই এ পি, দিস উইল বি ইন দ্য লেফট ডিরেকশন। আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে করতেছি, তুমি চাইলে স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স দিয়েও করতে পারো একই। সো তখন এটা ইলেকট্রিক ফিল্ড আউট এইদিকে হবে, অ্যান্ড দিস উইল বি 1/4 পাই এপসাইলন নট কিউ এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, কিউ এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা ডিরেকশন হবে টু দ্য লেফট। সো দিস ইজ 9 × 10⁹। আচ্ছা, আমরা এটা না লিখি। আচ্ছা, অ্যান্ড আমাদের এই বি পয়েন্টের জন্য দেখো পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড হবে এদিকে, এই ডিরেকশনে ই বিপি, এটা নেগেটিভ চার্জ। সো এখানে আমরা লিখতে পারবো ই বিপি which will be in the right direction, and this will be 1/4 pi epsilon naught value of qb divided by 6 plus x whole square. আচ্ছা, এখানে এটা যেহেতু সেন্টিমিটার, আমার এটার সাথে একটু 10⁻⁴ মাল্টিপ্লাই করা দরকার মিটারে কনভার্ট করার জন্য। বাট এটা না করলেও আসলে দেখো সমস্যা হয় না, কারণ এই দুইটা ইকুয়াল হবে ফর নাল পয়েন্ট। These two will be equal. EAB is equal to EBP, and এখান থেকে আমরা বোথ সাইডে যদি এগুলো বসাই 1/4 pi epsilon naught QA divided by x square into 10⁻⁴ will be equal to 1/4 pi epsilon naught QB divided by 6 plus x whole square into 10⁻⁴। অ্যান্ড এখান থেকে দেখো ম্যাক্সিমাম জিনিসই কাটা চলে যাচ্ছে। সো এখান থেকে আমাদের জাস্ট থাকতেছে কিউ এ বাই কিউ বি অ্যাবসোলুট ভ্যালু উইল বি ইকুয়াল টু এক্স বাই 6 প্লাস এক্স হোল স্কোয়ার। অ্যান্ড দেন আমরা এখান থেকে লিখতে পারি, যদি একটু ক্লিয়ার করি, দেখো এখান থেকে লিখতে পারবো কিউ এ হচ্ছে 2 × 10⁻⁸, আর কিউ বি হচ্ছে -5 × 10⁻⁸। Absolute value, this will be equal to x/6 plus x whole square, and এখান থেকে লেখা যায় 2/5 square root will be equal to x/6 plus x, and then তুমি এখান থেকে ক্যালকুলেটর সলভ করে x এর ভ্যালুটা বের করো, that will be your answer. So এটা ছিল আমাদের ফোর্থ ম্যাথ। আচ্ছা, এবার আমরা দেখবো আমাদের ফিফথ ম্যাথ। আমাদের ফিফথ ম্যাথে বলা হয়েছে 2 পিচ বলস are of mass 0.02 gram are suspended from a point with 2 silk threads of length 23 centimeters. So এখানে যেটা বলতেছে যে এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে দুইটা সিল্ক থ্রেড দিয়ে, এটা একটা সিল্ক, এখানে একটা সিল্ক থ্রেড, এটা একটা সিল্ক থ্রেড, আর এখানে আরেকটা সিল্ক থ্রেড দিয়ে আমরা দুইটা পিচ বলকে এখানে সাসপেন্ড করে রাখছি। অ্যান্ড তারা এখানে ইকুইলিব্রিয়ামে আছে, কারণ তাদেরকে আমরা ইকুয়ালি সেম চার্জ দিয়ে চার্জ করছি, মানে সেম, এটাও একটা পজিটিভ চার্জ কিউ আর এটাও একটা পজিটিভ চার্জ কিউ। তারা দুইজন, তুমি একটু চিন্তা করো যে তারা দুইজন এখানে দুইজনকে রিপেল করে এখানে ভেসে আছে, ঠিক আছে? সো এখন আমাকে জিজ্ঞেস বলছে যে এই ডিস্টেন্সটা তারা এখানে এরকম ইকুইলিব্রিয়ামে আছে, 20 সেন্টিমিটার ডিস্টেন্সে তারা ভাসতেছে। অ্যান্ড এই সিল্ক থ্রেডগুলোর একটা লেন্থ হচ্ছে 23 সেন্টিমিটার।
ইন্টু 3 সেন্টিমিটার। সো আমাকে এখন জিজ্ঞেস করা হয়েছে যে ওদের চার্জের অ্যামাউন্টটা কত, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ইন ইচ বল। এখানে একটু চিন্তা করো যে আচ্ছা এখানে কি হচ্ছে। এখানে আমরা এই পিচ বলটাকে যদি ড্র করি আলাদা করে, ওর জন্য আমরা যদি ফ্রি বডি, এটা হচ্ছে আমার একটা পয়েন্ট থেকে ওরা সাসপেন্ডেড। আচ্ছা এখানে আমরা যদি একটু চিন্তা করি যে ওর উপর কি কি ফোর্স কাজ করতেছে। ওর উপর এই দুইটা যেহেতু সেম চার্জ, সো ওদের মধ্যে একটা রিপালসিভ ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করতেছে। সো এই কিউ এর উপর এই রিপালসিভ ফোর্সটা এই ডিরেকশনে এফ ই। এখানে ওর উপর এই ওয়্যারের এই যে এক রোপটা যে সিল্ক থ্রেড দিয়ে ওরা কানেক্টেড, সেইটার টেনশন ফোর্স কাজ করতেছে এই ডিরেকশনে ক্যাপিটাল টি, টেনশন ফোর্স কাজ করতেছে। আর ওর নিজের ওয়েট কাজ করতেছে নিচের দিকে, ওর নিজের ওয়েট কাজ করতেছে এদিকে। ওকে, সো এই তিনটা ফোর্স এখানে ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করছে। আচ্ছা ইকুইলিব্রিয়াম যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে আসলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট জিরো। এই তিনটা ফোর্সের রেজাল্টেন্ট জিরো, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় আমার এই যে দুইটা ফোর্স, এটা বলতে বোঝায় যে এই যে দুইটা ফোর্স ওদের রেজাল্টেন্ট যদি এদিকে হতো, এই রেজাল্টেন্টটা ঠিক ইকুয়াল অ্যান্ড অপোজিট টু টি হতো। মানে এটা ঠিক টি এর অপোজিট ডিরেকশনে হতো এবং ঠিক তোমার টি এর ভ্যালুর সমান হতো। কারণ কি? কারণ ধরো এখানে আমাদের এই টিটা নাই, এখানে আমাদের এই টিটা নাই। সো এই দুইটা ফোর্স যদি এখানে কাজ করে তাহলে ওদের রেজাল্টেন্ট কাজ করবে এদিকে। সো এই বলটার এদিকে যাওয়ার কথা, বাট এটা এদিকে যাচ্ছে না। কেন? কারণ এখানে এই সিল্ক থ্রেডের যে টেনশন ফোর্স সেটা ঠিক এটার ইকুয়াল অ্যান্ড অপোজিট হচ্ছে। দ্যাটস ওয়াই এটা এখানে তোমার এখানে ইকুইলিব্রিয়ামে আছে। সো আমরা এখানে বলতে পারি যে যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে, মানে ইকুইলিব্রিয়াম থাকার কন্ডিশনই হচ্ছে যে তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে F1, F2 অ্যান্ড F3, তাহলে আমরা বলতে পারবো যে অবভিয়াসলি যে কোনো দুইটা ফোর্সের রেজাল্টেন্ট অপোজিট অন্য ফোর্সটার ইকুয়াল অ্যান্ড অপোজিট। কেন? কারণ এটা বোঝা যায় যে তিনটা ফোর্স যদি রেজাল্টেন্ট মানে ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে তাদের রেজাল্টেন্ট জিরো, এরকম নাল ভেক্টর। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে সাইড চেঞ্জ করলে আসবে F1 প্লাস F2 ইজ ইকুয়াল টু মাইনাস F3। সো এইটাই হচ্ছে আমাদের আইডিয়া যে তিনটা ফোর্স যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে যে কোনো দুইটার রেজাল্টেন্ট হচ্ছে অন্যটার ইকুয়াল অ্যান্ড অপোজিট। ওকে, সো এখানে আমাদের এই যে এখানে আমরা দেখতেছি যে এই টি ফোর্সটা যেদিকে কাজ করতেছে তার ঠিক অপোজিট ডিরেকশনে এই দুইটার রেজাল্টেন্ট কাজ করতেছে। আর আমরা বলতে পারি যে এটার লেংথ তো টি, কারণ যেহেতু দুইটা ম্যাগনিটিউড সেম, জাস্ট ডিরেকশন অপোজিট। আচ্ছা এখন তার মানে আমরা বলতে পারি যে এই দুইটার রেজাল্টেন্ট এই লাইন দিয়ে যাচ্ছে, এই টি লাইন দিয়ে যাচ্ছে, মানে এই যে এটা দিয়ে যাচ্ছে। এই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট হচ্ছে এটা। সো এটা যদি হতে হয় তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে এখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে we can definitely say যে tan theta is equal to FE divided by tan theta is equal to mg divided by FE। কেন? কারণ এই দুইটা ফোর্সের এই যে এই ফোর্সটা আর এই ফোর্সটা, এই দুইটা রেজাল্টেন্ট এদিকে এতটুক, রেজাল্টেন্ট হচ্ছে এতটুক। এন্ড আমরা এখান থেকে মাস্ট বলতে পারবো যে তার মানে এই দুইটা ফোর্সের প্যারালেলোগ্রাম ল দিয়ে আমরা এটা পাচ্ছি। আর এই দুইটা যেহেতু একদম পারপেন্ডিকুলার, কারণ আমরা এখানে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সটা কাজ করতেছে ঠিক হরাইজন্টাল ডিরেকশনে রাইট সাইডে, আর ওয়েটটা কাজ করতেছে ঠিক নিচের দিকে। আমরা এখান থেকে দেখো কি বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারবো tan theta is equal to mg by fe। আমরা এখানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি তাহলে আমার এখানে এই যে হাইট কত, হাইট হচ্ছে এই mg এর সমান, আর বেস কত, বেস হচ্ছে fe এর সমান।
ঠিক আছে। আচ্ছা এফিটাকে এখানে না লিখে এফিটা একটু ওই পাশে লিখি। বেস হচ্ছে কি এফি এর সমান, এই ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে এমজি, বেস হচ্ছে এফি। সো ট্যান থিটা ইজ ইকুয়াল টু এমজি বাই এফি। সো এইটুক আই হোপ তোমরা বুঝছো। এখান থেকে আমি লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এমজি বাই এফই। আচ্ছা এখন এই থিটাটা কে ছিল? থিটাটা ছিল এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরছিলাম। সো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এইটাও থিটা, অপোজিট অ্যাঙ্গেল। অ্যান্ড এটা যদি অপোজিট অ্যাঙ্গেল হয় আমরা এখান থেকে দেখো এটা বের করতে পারি চাইলে। আমরা এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এটা হচ্ছে হাফ অফ 20 সেন্টিমিটার উইচ ইজ 10 সেন্টিমিটার। অ্যান্ড দেখো এখান থেকে থিটা বের করতে পারি যে আমাদের এইটুক হচ্ছে বেস আর এইটুক হচ্ছে হাইপোটেনিয়াস। সো বেস বাই হাইপোটেনিয়াস হচ্ছে কস থিটা, সো উই ক্যান রাইট কস থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস। সো থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স অফ 10/23। অ্যান্ড এই থিটাটাই এখানে বসিয়ে দাও, তাহলে আমরা কিউ বের করতে পারবো। কীভাবে দেখো? সো এখান থেকে আমরা লিখতে পারি tan অফ cos ইনভার্স অফ 10/23 ইজ ইকুয়াল টু mg বাই fe। fe হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স উইচ ইজ 1/4 পাই এপসাইলন নট। দুইটার চার্জ যেহেতু সেম, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই দুইটার মধ্যে ডিস্টেন্স যদি ডি হয় ডি স্কোয়ার। ওকে, অ্যান্ড দেন এখান থেকে তুমি ক্যালকুলেট করে এম এর ভ্যালু বসাও, জি এর ভ্যালু বসাও, কিউ তুমি জানো না, ডি এর ভ্যালু 20 সেন্টিমিটার, মিটারে বসাও, সব কিছু বসিয়ে এখান থেকে কিউ ক্যালকুলেট করো। সো ওইটাই হবে তোমার অ্যান্সার। সো এটা ছিল আমাদের 5th ম্যাথ।